ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। পূর্বাচলের স্টেডিয়ামের যে মাটি চুরির ঘটনা সেটা তো চলছে কয়েকদিন ধরে, খুব হট টপিক। তবে উইকেট তৈরির মাটি বুঝে নেয়ার স্লিপে যিনি স্বাক্ষর করেছিলেন বিসিবির কিউরেটর বদিউল আলম খোকন, তার সঙ্গে কথা বলেছেন হাসিনুর রহমান। তিনি বলছেন যে রাতে ট্রাকে এসেছিল মাটি এবং মাঠের নিরাপত্তা কর্মী যারা ছিলেন কিংবা অন্যান্যরা তাদের কথাই তিনি স্বাক্ষর করেছেন। খোকন জানিয়েছেন মাটি সরবরাহ করার পর তিনি খালি চোখে দেখেছিলেন এবং তার মনে হয়েছিল 20,000 CFT ছিল। বিস্তারিত দেখব প্রতিবেদনে। পূর্বাচল স্টেডিয়ামের উইকেট তৈরির মাটি চুরি শোরগোল ফেলে দিয়েছে ক্রিকেট পাড়ায়। প্রশ্ন উঠছে, কে এই মাটি চোর? প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত কমিটি গঠন করবে বিসিবি। কাগজের হিসাব নিকাশ বলছে মাটি সরবরাহকারী প্রতিষ্ঠান উইন্ড স্টার রিসোর্স পুরো 20,000 CFT মাটি ডেলিভারি করেছে। মাটি বুঝে নিয়ে স্বাক্ষর করেছে পূর্বাচল স্টেডিয়ামের তৎকালীন কিউরেটর বদিউল আলম খোকন। সেই খোকনের কাছে প্রশ্ন ছিল যমুনার। মাটি যে রিসিভ করার কাগজটা আছে সেখানে প্রতিটাতে আপনার সিগনেচার দেয়া আছে, আপনার সিল সহ সিগনেচার আছে। তো আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে আপনি সব মাটিগুলো বুঝে পেয়েছিলেন বা নিয়েছেন, আপনি নিয়েছেন, অন্তত কাগজপত্র দেখে সেটা মনে হচ্ছে। এই বিষয়টা যদি আপনি একটু পরিষ্কার করতেন যে আসলেই কি মাটিগুলো বুঝে নেওয়া হয়েছিল? কাগজের সিগনেচার ছিল ট্রু, বিকজ আমি তখন ওই পূর্বাচলের দায়িত্বে ছিলাম। কিন্তু ঘটনা হলো মাটি তো আমরা বুঝে নেই না ওইভাবে। আপনি জানেন ঢাকা শহরে রাতে 10টার আগে ট্রাক ঢুকতে দেয় না। সব ট্রাকগুলো আসে রাত লেট নাইটে। বিসিবিরই একটা সিস্টেমই আছে যে ওই রাত্রে আসে গ্রাউন্ডসম্যান বা সিকিউরিটি যারা থাকে ওরা রাতে ট্রাকগুলো বুঝে রাখে। সকালবেলা আমরা যখন অফিসে যাই আমাদেরকে বলে যে স্যার 2 গাড়ি মাটি আসছে বা 3 গাড়ি মাটি আসছে, হোয়াট এভার, রাইট। আমরা স্লিপগুলো নেই, তখন আমরা সাইন করি। মানে এই আমার সাইন করার পিছনে কারণ হলো এইটাই, কারণ আমি তো রাত্রে 2টার সময় যে স্টেডিয়ামে মাটি বুঝে নেই না, নেওয়ার কথাও না, বিকজ আমি তো রাত্রে তো আর ওখানে থাকি না। মিরপুর স্টেডিয়ামের উইকেট তৈরি হয়েছিল বদিউল আলম খোকনের হাত ধরে। প্রায় 12 বছর পর আবারও ফিরে এসেছেন মিরপুরে। খোকন বলছেন খালি চোখে তার ধারণা মাটি কম সরবরাহ করা হয়নি। খোকন বলছেন গত 5-6 মাস ধরে মাটি পড়ে থাকার বিষয়টিও বিবেচনা করা দরকার, কিন্তু বর্ষা মৌসুম কিংবা সিস্টেম লস বিবেচনা করলেও 20,000 CFTর মধ্যে 13,000 কিভাবে হারিয়ে গেল? শুধু এক স্টেডিয়ামে এমন ঘটনা তাও নয়, আবার মাটির গুণগত মান নিয়েও আছে প্রশ্ন। বাজে মাটির উইকেটের ফলাফল ক্রিকেটে বয়ে বেড়াতে হয় দীর্ঘদিন। আমার কাছে মনে হয় যে মাটি ঠিকই আসছিল, তবে এখন যেভাবে এটা ক্যালকুলেশন করা হয়েছে এই জায়গাটা হয়তো কোথাও একটা ভুল করতেছি আমরা, হয়তো আমি জানি না, বিকজ আমি গত 3 মাস পূর্বাচলে যাই না এবং ওরা যখন মেজারমেন্ট নিচ্ছি করছে আমি শুনছি, বাট আমি তো ছিলাম না। আমার কাছে মনে হচ্ছে কোথাও মনে একটু ভুল হতে পারে। প্রশ্ন হচ্ছে এই মাটির সিন্ডিকেটে আর কে আছে? গেল কমিটির সময় উইন্ডস্টার রিসোর্সের সাথে চুক্তি হলো কার মাধ্যমে? শুধু তাই না, মাটি বুঝে না নিয়ে পুরো বিল কিভাবে পরিশোধ করলো বোর্ড? তবে কি অনিয়ম হয়েছে অডিটেও? সবকিছু মিলে এটা পরিষ্কার শস্যের মধ্যেই আছে ভূত। কিন্তু এই মাটি খেকো ভূত কি তাড়াতে পারবেন খালেদ মাসুদ পাইলট ও তার গ্রাউন্ডস কমিটি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বদিউল আলম খোকন যেমনটা বলছিলেন যে ভুল তো কোথাও একটা হয়েছে, না হলে এই মাটি তিনি যেটা খালি চোখে দেখেছিলেন যে ঠিকঠাকই আছে মনে হয়েছিল, সেটা আসলে কিভাবে কমে গেল? হ্যাঁ, ভুল তো একটা হয়েছেই, তবে সেই ভুলটা করেছেন কারা, এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। বিশেষ করে গতকাল আমরা বেশ কিছু কাগজ হাতে পেয়েছিলাম, সেগুলো দেখিয়েছিলামও যে ধরনের মাটি, যে গুণাগুণ সম্পন্ন মাটি দেওয়ার কথা পিচের জন্য বা উইকেটের জন্য, সেগুলো কিন্তু সেই গুণাগুণ মেনে নেওয়া হয়নি। তাহলে কেন আসলে এই চুক্তিটা হলো, এই মাটিটা তাদের কাছ থেকে নেওয়া হলো, সেটাও একটা প্রশ্ন থেকে যায়। প্রশ্ন আছে ঢাকার ক্লাব ক্রিকেট নিয়েও, এবং ঢাকার ক্লাব নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, সেটা এখনও পুরোপুরি কেটেছে বলা যাবে না, কাটেনি। এরই মাঝে একটা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে। আগামী 14 ডিসেম্বর থেকে লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে সিসিডিএম। 20 দলের মধ্যে এখনও 7 দল বিসিবির আহ্বানে সাড়া না দিলেও সব দল নিয়েই একটা ফিক্সচার তৈরির পরিকল্পনা চলছে। ঢাকা লিগ বর্জনের দাবিতে ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে বার কয়েক সংবাদ সম্মেলন করেছে বিদ্রোহী ক্লাবগুলো। তাদের দাবি দেওয়ার জবাবে এবারই প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করল সিসিডিএম।
প্রথম বিভাগ দিয়ে অবশেষে শুরু হচ্ছে ঢাকা লিগ, তবে আরও একবার পেছাচ্ছে মাঠের সমস্যার কারণে। 11 তারিখের জায়গায় 14 ডিসেম্বর থেকে শুরু হবে লিগ। সিসিডিএম চেষ্টা করবে উদ্বোধনী ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজন করতে। অফিসিয়ালি লিগ বর্জনের কোনো চিঠি না দেয়ায় 20টা ক্লাবকে নিয়েই তৈরি হবে ফিক্সচার। মাঠের একটু ঝামেলা হয়ে যাওয়াতে আমরা আগামী 14 তারিখ থেকে লিগ শুরু করছি। অফিসিয়ালি তো 20টা দলে ধরে রাখবো, কারণ আমরা এ ধরনের মৌখিক বার্তা পাচ্ছি, বাট আমরা ফিক্সচার ছাড়ছি 20টা দলকে নিয়ে। 45টা ক্লাব, এই সংখ্যাটাও কিন্তু আমরা আসলে মুখে মুখে শুনছি আর কি। 45টা ক্লাবকে আসলে 45টা ক্লাব কিনে এটা আমরা জানি না। ওই যে যেহেতু যদি আমরা চিঠি পাইতাম ক্রিকেট বোর্ড যে এই আমরা এক্স্যাক্টলি আমরা এই লিগে আমাদের পক্ষে অংশগ্রহণ করা সম্ভব না, এরকম কোনো চিঠি ক্লিয়ার করে চেয়ারম্যান পাইনি। তবে বিসিবি সহসভাপতি বিদ্রোহী ক্লাবদের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন। ক্রিকেটকে জিম্মি করে দাবি আদায়ে কিসের ফায়দা? আর এই জটিলতা চলতে থাকলে ভিন্ন কিছু ভাবতে বাধ্য হবে ক্রিকেট বোর্ড। এবারের ঘটনাটা আসলে খেলা বন্ধ হওয়ার মনে কোনো ঘটনা না। তারা যেটা করছে এটা আমার মনে জিনিসটা খুব কি বলবো যৌক্তিক না, যে খেলা বন্ধ করে একটা জিনিস চাওয়া। ধরে নিবে যে ক্লাব খেলতে চাইলে ক্লাব ক্রিকেটটা হলো না, তখন টুর্নামেন্ট হবে, মানে কিছু একটা বোর্ড তো বের করবে যে যাতে ছেলেগুলোরা মাঠে রাখা যায়, তাই না? এটা তো বোর্ড তো বসে থাকবে না। বোর্ড অ্যাজ এ হোল চিন্তা করবে যে আমাদের যদি খেলা না হয় তাহলে আমরা কী করতে পারি, আমাদের খেলা মাঠে আনতে হবে। তখন বিজয় দিবস ক্রিকেট, এই মানে বিভিন্ন ফর্মের ক্রিকেট হবে যাতে প্লেয়াররা খেলতে পারে। জানানো হয় লিগে যেসব ক্লাব অংশ না নেবে তাদের বিরুদ্ধে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নেবে বিসিবি। এটা অত্যন্ত স্বাগত জানিয়েছে তামিমের তামিমের ব্যাপারে 1-1.5 প্যারা আছে এখানে, যে কিরকম। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বিসিবিতে বা ক্রিকেটে কিছু কিছু বিষয় নিয়ে দুঃসময় চললেও পৌষ মাস কিন্তু বাফুফের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে 10 বছরের জন্য যুক্ত হয়েছে নির্মাণ প্রতিষ্ঠান বিএসআরএম। এর আগে এত লম্বা সময়ের জন্য কোনো প্রতিষ্ঠানই চুক্তি করেনি ফেডারেশনের সাথে। বুধবার বাফুফে ভবনে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে চুক্তি। দেশের ফুটবলকে বিকেন্দ্রীকরণ করতে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে বিএসআরএম। খেলাটির উন্নয়ন অংশীদার হতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের লক্ষ্য প্রতিষ্ঠানটির। এরই মধ্যে আগামী বছরের ফুটবল বর্ষপঞ্জিকা দেওয়া হয়েছে বিএসআরএমকে। সেখান থেকে বাফুফের সাথে সমন্বয় করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বৃহস্পতিবার ঢাকায় আসার আগে চেন্নাইতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ যুব হকি দল। আসরে 4 গোল করা রাকিবুল হাসান রকির চাওয়া 1.5 বছর ধরে বন্ধ থাকা হকি লিগ আবারও চালুর। এদিকে এই দলকেই বাংলাদেশের ইতিহাসের সেরা যুব হকি দল বলছেন জিমি চয়নদের মতো কিংবদন্তিরা। তাই এখনই আমিরুলদের নিয়ে লম্বা পরিকল্পনার পরামর্শ দিলেন ফেডারেশনকে। বাংলাদেশের যুব হকি বিশ্বকাপ পর্ব শেষ সোমবার। দল এখন চেন্নাইতে। দেশে আসার আগে শেষ দিন নিজেদের মতো সময় কাটালেন। পরিবারের জন্য কেউ কেউ করছেন কেনাকাটা। আনকোরা একটা দল ভারতে যুব বিশ্বকাপ খেলতে গিয়ে জিতেছে চ্যালেঞ্জার কাপ। পুরো বিশ্বে হয়েছে 17তম। যুব হকি বিশ্বকাপের সর্বকালের সেরা সাফল্য এনে দেয়া এই দলের নেক্সট লেভেল নিয়ে এখন থেকেই ভাবতে হবে প্রশাসনকে। দলটির হয়ে পুরো আসরে 4 গোল করা রাকিবুল হাসান রকির চাওয়া 1.5 বছর ধরে বন্ধ থাকা হকি লিগটা যেন অন্তত চালু হয়। আমরা চাই যে লিগগুলো হয়, বাংলাদেশে যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হয়, প্রিমিয়ার লিগগুলো হয়, এগুলো হোক, ডোমেস্টিক টুর্নামেন্টগুলো হোক, কারণ ওইগুলোর মাধ্যমে প্লেয়াররা খেলার মধ্যে থাকেন এবং প্লেয়াররা নতুন প্লেয়ার উঠে আসেন। তো আমরাই চাইবো যে এই যে টিমটা আছে আমাদের বর্তমানে যে টিমটা, এটা যদি একটা লং প্রসেসে কোনো কাজ করা হয় তো সিনিয়র ওয়ার্ল্ড কাপ খেলা সম্ভব। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরো দল ঢাকায় ফিরবে। হয়তোবা ছাদখোলা বাসে তাদের সংবর্ধনা দেয়া হবে না। তবে দেশের হকির আপকামিং স্টারদের সর্বকালের সেরা যুবদল বলছেন জিমি চয়নদের মতো কিংবদন্তিরা। দিস টিম ইজ বেস্ট এভার। হকি ইতিহাসের সর্বকালের সেরা রেজাল্ট এটা। তারা বাংলাদেশের হকিটাকে অন্য এক পর্যায়ে নিয়ে গেছে, যেটা হয়তো আমরাও পারি। আমরা আন্ডার 21 ভারতকে হারিয়ে ঢাকার মাঠে চ্যাম্পিয়ন হয়েছি। তারপরে কিন্তু কোনো পরিবর্তন হয়তো অল্প কিছু সময়ের জন্য আসছে, আবার চলে গেছে। এখনো কিন্তু সেই কথাগুলো হচ্ছে। আমি মনে করি কথা শেষ হবে না, কিন্তু এটা পরিকল্পনা করতে হবে এবং এটাকে বাস্তবায়ন করতে হবে। 6 ম্যাচে 5 হ্যাটট্রিক, মোট 18 গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়ে বিশ্বকাপে আলোচনায় বাংলাদেশের আমিরুল ইসলাম। পরিচর্যা করলে আমিরুল হতে পারেন বিশ্বের অন্যতম সেরা ড্রাগ ফ্লিকের স্রষ্টা। এই বিস্ময় বালককে স্কলারশিপ দিয়ে উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে খেলানোর পরামর্শ চয়ন জিমিদের। ফেডারেশনের উচিত যে আমিরুলকে অবশ্যই স্কলারশিপের একটা ব্যবস্থা করে দেওয়া, কারণ আপনারা জানেন যে
ইউরোপের বিভিন্ন দেশ আছে, ওখানে প্লান্টিকোনার প্র্যাকটিস হয়, তো সেক্ষেত্রে যদি ওখানে তাকে পাঠানো হয়। হকিতে অতীতেও এসেছিল সাফল্য, তবে তা পরিচর্যার অভাবে ধরে রাখতে পারেনি। আমিরুলের মতো মেধাবীরা যেন ঝরে না যায়, সেই চাওয়াই সবার। আপনি ইন্ডিয়া দেখেন, মালয়েশিয়া, চায়না, কোরিয়া, নেদারল্যান্ড, জার্মানি, তারা কিন্তু আপনি যদি 5 বছর পরে ঠিক ওই প্লেয়ারের পরিসংখ্যান দেখবেন এবং আমাদের দেশের প্লেয়ারদের পরিসংখ্যানের ম্যাচ যেটা ক্যাপস বলে, তাদের ম্যাচ থাকবে হয়তো 200-300, আমাদের থাকবে 20-30টা, কারণ আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ কম খেলি, আমাদের পরিকল্পনার অভাব। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আমরা গতকালকের স্পোর্টস লাইভেই কথা বলছিলাম, ভারত থেকে যুক্ত হয়েছিলেন হকির আমিরুল ইসলাম। কি দুর্দান্ত খেলছে এই দলটা, এবং যেমনটা জিমি চয়নরা বলছিলেন যে ভবিষ্যতের হকি দলকে একটা বড় মঞ্চে নিয়ে যাওয়া কিংবা অর্জনের খাতাটা আরও বড় করা বাংলাদেশের হকিতে, সেটা কিন্তু এই দল দিয়ে সম্ভব। সুতরাং ভবিষ্যৎ উজ্জ্বল, তাদের টেক কেয়ার করার যে ব্যাপারটা, সেটার আহ্বানে অবশ্যই ফেডারেশনগুলো কিংবা যারা কর্তৃপক্ষ আছেন তারা সাড়া দেবেন। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আতুর ঘরের গল্প বলতে হবে। বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির কিংবদন্তি খেলোয়াড় তালিকায় সাকিব আল হাসানের নাম। প্রতিষ্ঠানের 39 বছরের গৌরবময় যাত্রা উপলক্ষে 50 জন লেজেন্ডারি খেলোয়াড়ের নাম ফলক উন্মোচন করা হয়েছে। বিকেএসপির মহাপরিচালক বলেন, সাকিবকে মূল্যায়ন করা হয়েছে খেলোয়াড় হিসেবেই। দিনব্যাপী নানা আয়োজনে অন্যরকম এক মিলন মেলায় রূপ নেয় সাভারের বিকেএসপি প্রাঙ্গণ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি দেশের ক্রীড়া অঙ্গনে 39 বছরের গৌরবময় যাত্রায় যারা নিজেদের সাফল্যের আলো ছড়িয়েছেন, তেমন 50 জন লেজেন্ডারি খেলোয়াড়ের নাম উন্মোচন করেন প্রতিষ্ঠানটি। এ তালিকায় অনেকের মধ্যে স্থান পায় দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। লিজেন্ডরা শুধু বিকেএসপিকেই নয়, দেশকে আলোকিত করেছে বলে মনে করেন বিকেএসপির মহাপরিচালক। আর সাকিব ইস্যুতে তিনি জানান, খেলোয়াড় সাকিবকেই মূল্যায়িত করা হয়েছে। খেলোয়াড় হিসেবে আমরা তাকে সম্মান দিয়েছি, এর বাইরে অন্য কোনো বিষয়ের সাথে আমাদের আসলে কোনো কিছু মাথায় ছিলও না, এখনো নাই। তিনি বিকেএসপির খেলোয়াড় সাকিব আল হাসান। ভবিষ্যতের প্রজন্ম যারা আমার এখন বর্তমান ক্যাডেট আছে, তারা যেন তাদের কাছ থেকে তাদের নামগুলি দেখে অনুপ্রেরণা পায়, ভবিষ্যতে ওনাদের যে অর্জন সেটাকে অতিক্রম করে ভবিষ্যতে এশিয়ান গেমস এবং অলিম্পিকে পদক অর্জনের জন্য যেন তারা ভীষণভাবে মোটিভেটেড হয়, এই জন্য এই পদক্ষেপ গ্রহণ করা। এমন উদ্যোগ বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন খুদে খেলোয়াড়রা। আপুরা ভাইয়ারা আমাদের এখানে এসে সংবর্ধনা পাচ্ছে, এতে আমরা ভবিষ্যতে তাদের মতো বা তাদের থেকে আরো অনেক বেশি উপরে উঠতে চাই, অনেক আপ করতে চাই। বিকেএসপি থেকে সব প্লেয়ার বের হয়েছে, ভালো ভালো প্লেয়ার, তারা আজকে আসছে, খুব ভালো লাগতেছে। তো আমরাও চেষ্টা করব তাদের মতো হওয়ার। আমাদের সামনে এমন একটা প্লেয়ারকে দেখবো যে অলরেডি এরকম একটা স্টেজ থেকে অনেক কিছু অর্জন করে আসছে, তো আমরা অবশ্যই তাদেরকে আমাদের চোখের সামনে যখন দেখবো, এটা আমাদেরকে অনেক বেশি মোটিভেট করবে। আর যাদের ঘিরে এই আয়োজন, সেসব লিজেন্ডরা নিজ প্রতিষ্ঠান থেকে এমন সম্মাননা পেয়ে বেশ খুশি। আমি শিক্ষার্থী ছিলাম, এদের মধ্যে আমি এখানে বসে প্রোগ্রাম দেখতাম, অনেক ছোট ছিলাম, বাট এখন ওখানে গেস্ট হিসেবে আসা এবং এত বড় একটা অনার পাওয়া, এটা অবশ্যই আমি মনে করি আমার লাইফের অনেক অ্যাওয়ার্ড আমি পেয়েছি, বাট এই অনারটা সবচেয়ে বেস্ট। যে প্রতিষ্ঠানে আপনি পড়েন কিংবা যেখান থেকে আপনি বড় হয়েছেন, সেই প্রতিষ্ঠান যদি আপনাকে স্বীকৃতি দেয়, এর থেকে বড় পাওয়ার আর কিছু থাকে না। এর আগে তালিকায় থাকা লিজেন্ডদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিকেএসপির মহাপরিচালক। বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সাকিব আল হাসান 5ই আগস্টের পর এই নামটি নানাভাবে বিতর্কিত হয়েছেন সমালোচিত। বিভিন্ন জায়গা থেকে তার নামটি কর্তন করা হয়েছে, তবে ঠিকই মনে রেখেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। তার আতুরঘর হিসেবে পরিচিত এই বিকেএসপি রিজেন্ট খেলোয়াড়দের নামের তালিকায় প্রকাশ করেছেন তার নামটি। যদিও বিকেএসপি কর্তৃপক্ষ বলছেন তিনি রাজনৈতিক হিসাবে নয়, স্থান পেয়েছেন দেশের একজন স্বনামধন্য খেলোয়াড় হিসেবে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লাভবান হবে ব্রাজিল ও বাংলাদেশের ফুটবল, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। ব্রাজিলে গিয়ে এদেশের ফুটবলাররা প্রশিক্ষণ নিলে তাদের জন্য বেশ সহায়ক হবে বলে জানান তিনি। এদিকে ঢাকায় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে এসে ব্রাজিল সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ সাও বার্নার্দোর ফুটবলাররা। ফুটবলের সাথে ব্রাজিলের নামটি যেন একে অন্যের পরিপূরক। তাই তো ঢাকায় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে আসা সাও বার্নার্দোর বয়সভিত্তিক দলের সদস্যদের নিমন্ত্রণ জানাতে ভুল করেনি দেশটির দূতাবাস। সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সাথে।
বাংলাদেশের ফুটবল নিয়ে ব্রাজিলের ভাবনা এবং লাল সবুজরা দেশটির কাছে কি চায় সেটি জানিয়ে দিলেন এই কূটনীতিক। বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। বাংলাদেশের ফুটবল উন্নয়নে তারা ব্রাজিলের সহযোগিতা চায়। এখানকার খেলোয়াড়দের মাঝে প্রতিভা লুকিয়ে আছে। ব্রাজিলে গিয়ে তারা যদি সেখানকার কোচের অধীনে 5-6 মাস প্রশিক্ষণ নেয় তাহলে তাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। বাংলাদেশ নিয়ে উচ্ছ্বসিত ঢাকায় খেলতে আসা ব্রাজিলের ফুটবলাররা, বিশেষ করে দেশটির প্রতি তাদের অকুণ্ঠ সমর্থনে বিস্মিত তারা। দেশের বাইরে ব্রাজিল ফুটবলের প্রতি এমন ভালোবাসা কোথাও দেখিনি। আমি সহ আমার দল মুগ্ধ এমন ভালোবাসা পেয়ে। বাংলাদেশের ফুটবলের কথা বলতে গিয়ে উঠে আসে ব্রাজিলের ফুটবল। বিশ্বকাপ নিয়ে স্বপ্ন আর প্রত্যাশার কথা বলতে গিয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত কথা বলেন নেইমারকে নিয়েও। মরক্কো সবশেষ বিশ্বকাপে চমক দিয়ে দারুণ কিছু করেছে। বাকি দলগুলোও ভালো। আমি আশা করি ব্রাজিল ভালো করে পরের রাউন্ডে যাবে। ব্রাজিলের প্রত্যেকটা মানুষ চায় নেইমার বিশ্বকাপে খেলুক। তারা বিশ্বাস করে নেইমার বর্তমান কোচ কার্লো আনচেলত্তির অধীনে ভালো খেলতে পারলে বিশ্বকাপ জিতবে ব্রাজিল। বাংলাদেশের ফুটবল উন্নয়নে ব্রাজিলের সহযোগিতার বিষয়ে আশাবাদী পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। দুই দেশের ফুটবলে পারস্পরিক সহযোগিতায় উভয় পক্ষ লাভবান হবে বলে মনে করেন তিনি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। রয়্যাল বেঙ্গল টাইগার ও সুন্দরবন সুরক্ষা এবং উপকূলের মানুষদের জীবনমান উন্নয়নে আগামী 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে খুলনা টাইগার রান অফ রোড আল্ট্রা সিজন। রূপসা নদীর কোল ঘেঁষে 35 কিলোমিটার দীর্ঘ চ্যালেঞ্জিং রুটে দৌড়াবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 500 দৌড়বিদ। ইভেন্টে মোট প্রতিযোগিতা হবে 3টি, 21, 42 ও 70 কিলোমিটার। এতে দেশের অভিজ্ঞ আল্ট্রা রানার, আয়রনম্যান, হট ট্রায়াল লিড ও কমিউনিটি লিডাররা অংশগ্রহণ করবেন। দুপুরে খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব কথা জানান রেস সমন্বয়ক ও অ্যাডমিন মোস্তফা কামাল। খুলনা রিভারভিউ পার্ক থেকে ওই দিন ভোর 5:30 থেকে শুরু হবে রান। যৌথভাবে আয়োজনটি করছে খুলনা রানার্স, খুলনা সাইক্লিং এবং জেলা প্রশাসন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। আয়োজকরা জানান এ ধরনের অনুষ্ঠান খুলনায় প্রথম। রিভারভিউ পার্ক থেকে শুরু হয়ে খানজাহান আলী সেতু পার হয়ে রূপসা নদীর পূর্ব পাড়ের রাস্তা ঘেঁষে ফুলতলা ব্রিজ, খারাবাদ, বিরাট, বুজবুনিয়া, শিয়ালিডাঙ্গা, পশ্চিম হলিয়া, দ্বীপবরণ পাড়া হয়ে পূর্ব হালিয়া পর্যন্ত যাবে। প্রতিযোগিতায় 1/2 নারী দৌড়বিদ অংশ নেবে বলেও জানায় আয়োজকরা। এই সময়টা এলেই আসলে এই ধরনের ম্যারাথন কিংবা দৌড়ের প্রতিযোগিতা হয়। তবে নিজ এলাকা খুলনায় দক্ষিণবঙ্গে এরকম একটা আয়োজন দেখে বেশ ভালো লাগলো। হোপফুলি সারা বাংলাদেশে এবারের শীতে এই ধরনের আয়োজন হবে এবং সুস্থ সবল বাংলাদেশ গড়ে উঠবে। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।